বেলা তো অনেক হয়েছে, গরুরাও আর ঘাস খেতে চাইবে না। গরুগুলোকে নিয়ে জমিদার বাড়িতে রেখে আসি। এই গরু, চল চল চল, গরুরা চল। এবার আবার তোদের বাড়িতে যাওয়ার সময় হয়েছে। খামারে গিয়ে তারপর ঘুমাস। কাল সকালে আবার তোদের নিয়ে বের হতে হবে। আমাকেও তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। আরে মানিক, তুই চলে এসেছিস গরুগুলোকে নিয়ে? ভালোই করেছিস। হ্যাঁ জমিদার সাহেব, বেলা তো প্রায় শেষ হয়ে গেছে, এজন্যই নিয়ে এলাম। শোন মানিক, কাল একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস। জানিসই তো আমাদের ওই পাশের গোয়ালের গাভীটার বাচ্চা হবে। তুই তো কত বছর ধরেই এদের দেখাশোনা করিস, আর গাভীগুলো যখন বাছুর জন্ম দেয় তুই তো তাদের পাশে থাকিস। আর তুই তাদের পাশে থাকলে খুব ভালোই হয়, কারণ বেশিরভাগ সময় তো তুই তাদের দেখাশোনা করিস। চিন্তা করবেন না জমিদার সাহেব, আমার খেয়াল আছে। আমি কাল ভোরেই চলে আসব। আজ রাতে গাভীটার একটু ভালো করে যত্ন করবেন। আচ্ছা ঠিক আছে, তুই গরুগুলোকে খামারে রেখে তারপর চলে যা। মানিক জমিদারের খামারের সকল গরু চড়িয়ে নিজে পরিবার চালাতো। বউ, ও বউ, কই গো? এই নাও, বাজারটা নিয়ে এসেছি। তাড়াতাড়ি খাবার রান্না করো। আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। কাল সকালে আমাকে আবার সকাল সকাল ডেকে দিও। কেন, কিছু হয়েছে নাকি? এত সকালে আবার যেতে হবে কেন? গরুগুলোর ঘুম ভাঙতেও তো সময় লাগে। তুমি এত সকাল সকাল কেনই বা যাবে? আরে গিন্নি, তোমাকে না বলেছিলাম আমাদের সাহেবের যে লাল রঙের গাভীটা আছে না ওই পশ্চিম পাশের গোয়ালটাতে, ওটা কালকে বাচ্চা প্রসব করবে। তাই আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। জমিদার সাহেবও আমাকে বারবার করে বলে দিয়েছে। ঠিক আছে, তোমার যেমনটা ভালো মনে হয়। আচ্ছা, আমার মেয়ে বৃষ্টি কই গেল? বৃষ্টি, মা কই রে? আয়, একসাথে খেয়ে নেই। বৃষ্টি তো রাতের পড়াশোনা করছে। দিন দিন বড় ক্লাসে উঠছে তো, তাই একটু পড়াশোনার চাপটাও বাড়ছে মনে হয়। আমি আর এসব কিভাবে বুঝবো বলো? আমি কি কখনো স্কুলে গিয়েছি নাকি? এই জন্যই তো চাই আমাদের মেয়ে পড়ালেখা করে বড় কিছু একটা করুক। বৃষ্টি রে, মা কই রে? আয়, পড়ালেখা একটু পরে করিস। আয় আয়, বাবার সাথে একসাথে খেয়ে নে। আসছি বাবা। তাদের পরিবারের অভাব অনটন থাকলেও ভালোবাসার কমতি ছিল না। পরের দিন সকালে কই গো গিন্নি, আমি গেলাম তাহলে। আর ঘরের জন্য কিছু আনতে হবে নাকি? তেমন কিছু প্রয়োজন নেই, তবে কাঁচা বাজার সদাই নিয়ে আসলে খারাপ হয় না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব তাহলে। আচ্ছা শোনো, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, কিছু টাকার ব্যবস্থা করতে হবে। বৃষ্টির স্কুলে নাকি ক্রীড়া প্রতিযোগিতা হবে, আর সেখানে কিছু টাকা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব জোগাড় করার জন্য। এখন তাহলে চললাম। আরে মানিক, এসো এসো। গাভীটা কেমন ছটফট করছে, আমার যেতে ভয় করছে। আর জমিদার সাহেবও তো এখন ঘুমাচ্ছে। রানীমা ঠিক আছে, আপনি একটুও চিন্তা করবেন না। আমি এখনই দেখছি গাভীটার কি হয়েছে। বেলা বাড়তে থাকে, আর গাভী একটা ফুটফুটে ছোট গরুর ছানা জন্ম দেয়। জমিদার সাহেব, রানীমা, দেখেন আপনাদের গাভী একটা ফুটফুটে বাছুর জন্ম দিয়েছে। আরে কই, দেখি তো। আরে এই গাভীটা কি গরুর ছানা জন্ম দিয়েছে? এটা তো দেখতে একেবারেই রোগা লাগছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। এমন রোগা একটা গরু ছানা দিয়ে আমরা কি করব? এ শুধু শুধু আমাদের গাভীর দুধ খেয়ে নষ্ট করবে। কি বলছেন এসব জমিদার সাহেব? একটা মাত্র গরু ছানা জন্ম হয়েছে, হয়তো খাবারের অভাবেই এমন হয়েছে। ভালো করে দেখাশোনা করলে হয়তো আবার ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলেও তো কোনো কিছু করার নেই, তাই না? গাভীটা তো তার গরু জন্ম দিয়েই দিয়েছে, তাই না? আমি এমন অসুস্থ গরু ছানা আমার খামারে রাখতে পারবো না, শুধু শুধু আমার খামারের লোকসান করবে। না না না, আমিও এমন অসুস্থ একটা গরু ছানা আমাদের খামারে দেখতে চাই না, শুধু শুধু আমাদের লোকসান করবে। কিন্তু তাহলে এই গরু ছানাটার কি করবেন? কি আর করব, এটাকে বাইরে রেখে এসো। আমার খামারে এর কোনো জায়গা নেই। আজ ঘাস খাওয়াতে গেলে এটাকে মাঠে রেখে চলে আসবে। কিন্তু জমিদার সাহেব, তাহলে তো এই বাচ্চা গরু ছানাটা মরেই যাবে।
সবেই তো মাত্র জন্ম নিয়েছে, একটু যত্নেরও তো প্রয়োজন আছে, তাই না? আরে মানিক, এত কথা বলছো কেন? জমিদার সাহেব যা বলছে তাই করো। এখন যাও, বাকি গরুগুলোকে নিয়ে ঘাস খাওয়াতে যাও, বেলা অনেক হয়েছে। এই একটা রোগা পাতলা গরুর জন্য শুধু শুধু বাকি গরুদের তো না খাইয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপনারা যেমনটা ভালো মনে করেন। মানিক সব গরু এবং সেই সদ্য জন্ম নেওয়া গরুর ছানা নিয়ে মাঠে চলে যায়। মানিক বসে বসে সেই গরু ছানাকে তার মা গরুর সাথে খেলাধুলা করতে দেখে। জমিদার সাহেব যে এমন কেন করছে বুঝতে পারছি না। এই গরু ছানাটার একটু না হলে রোগাই হয়েছে, তাতে কি বা এমন হয়েছে? আমি এই গরু ছানাকে কোনোভাবেই রেখে যেতে পারবো না। আমি বরং ওকে আমার বাড়িতে নিয়ে যাই। বিকেল হলেই মানিক সব গরু ছানাকে জমিদারের খামারে রেখে আসে, আর ওই রোগা পাতলা গরু ছানাকে নিয়ে নিজের বাড়ি চলে আসে। কি গো, এই গরু ছানা কোথায় পেলে তুমি? সে অনেক লম্বা ঘটনা, তবে আজকে থেকে এই গরু ছানাটা আমাদের সাথেই থাকবে। আমি রান্নাঘরের পাশে একটা ছোট্ট খামারের মতো বানিয়ে দেবো কালকে। তুমি যে কি করো না! একে তো আমাদের বাড়িতে অনেক খরচ, তার মধ্যে এই গরু ছানা এনেছো একটা ভালো গরু ছানা আনবে তা না, এমন একটা রোগা পাতলা গরু ছানা দিয়ে কোনো লাভ হবে কি? আরে গিন্নি, এখনই শুরু করে দিলে? শোনো তাহলে, জমিদার আর রানীমা তো এই গরু ছানাটাকে একেবারে নিতে চাইছিলেন না। সেই জন্যই যাই হোক, এই গরু ছানাটা এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে, আর আমার হয়ে সারাদিন তুমি তাকে যত্ন করবে। ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে, যেমনটা তুমি মনে করো। এখন এই গরু ছানাকে রেখে এসো, যাও। আচ্ছা, আমি ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। তুমি হাত মুখ ধুয়ে এসো। এভাবেই দিন চলতে থাকে। সেই গরু ছানা বড় হতে হতে এখন সম্পূর্ণ গরুতে পরিণত হয়েছে, কিন্তু সে দেখতে এখনো সেই রোগা পাতলা রয়ে গেছে। কয়েক মাস তো পার হয়ে গেল, কিন্তু তোমার এই গরু তো দেখতে আগের মতোই রোগা, না দিচ্ছে দুধ, না হচ্ছে শরীরে কোনো মাংস। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। কি আর করবো বলো, এত মাস ধরে দেখাশোনা করলাম, এখন আর কি ইচ্ছা করলে কোনো জায়গায় ওকে রেখে আসতে পারবো? মায়া জন্ম গেছে গরুটার উপরে আমার। তোমার যে কি সব কথা আমি বুঝতেই পারি না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তো সবসময় অন্যের গরু দেখাশোনা করে আসছি এবং তাদের জন্যই রাখাল হিসেবে থাকছি, কিন্তু এটা আমার প্রথম গরু। যাই হোক, যেমনই হোক, এই গরুটাকে আমি অনেক কষ্ট করে পেলে পোষে বড় করেছি। এটা আমার কাছেই থাকবে সব সময়, যতই রোগা হোক আর যতই লোকসান করুক আমার। এরপর মানিক প্রতিদিনের মতো তার কাজে জমিদার বাড়িতে যায়। গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানিকের সেই গরু তার সব কথাই শুনতো। আমার মালিক আমার জন্য কতই না কষ্ট করে, কিন্তু আমি কি করলাম তার জন্য? আমি তো শুধু শুধু তার পরিবারের বোঝাই বাড়াচ্ছি। আমার শরীরটা এমন কেন? আমি অন্যান্য গরুর মতো স্বাস্থ্যবানও হতে পারি না, দুধও কেন দিতে পারি না? না না, অনেক হয়েছে। আমি আর এখানে আমার মালিকের বোঝা হয়ে থাকতে পারবো না। আমি বরং এখান থেকে চলেই যাই, এতে তার খরচ কমে যাবে অন্তত। এমন চিন্তা করে মানিকের সেই গরু বাড়ি থেকে বেরিয়ে যায় এবং রাস্তায় হাঁটতে থাকে। বেরিয়ে তো আসলামই, এখন আমি কোথায় যাব? আমি তো কোনো জায়গায় চিনি না। তবে যাই হোক, আমি আর আমার মালিকের কাছে ফিরে যাব না। মালিককে শুধু শুধু কষ্ট দিতে আমি আর পারবো না। তখন আকাশে উড়ে উড়ে এক পরী যাচ্ছিল। সেই পরী মানিকের গরুটি দেখতে পায়। আরে, গরুটার কি হয়েছে? এই গরু মালিক ছাড়া এভাবে কোথায় জঙ্গলে হেঁটে চলেছে? দেখেও কেমন বিষণ্ণ মনে হচ্ছে। আমি থাকতে একটা বোবা প্রাণী এভাবে মন বিষণ্ণ করে থাকবে? এটা হতেই পারে না। নিচে নেমে কথা বলে দেখে আসি। কি হলো গরু, তোমাকে এত বিষণ্ণ কেন মনে হচ্ছে? আরে পরি, আপনি আমার কথা বুঝতেও পারছেন, কিন্তু আমি তো হাম্বা হাম্বা ছাড়া কিছুই বলতে পারি না। চিন্তা করো না, আমি তো সাধারণ মানুষ নই। আমি সব পশু পাখির কথা বুঝতে পারি। বলো আমাকে তোমার দুঃখের কারণটা। কি এমন হয়েছে যে তুমি এমন করে বিষণ্ণ হয়ে ছুটে চলেছ? আসলে আমাকে দেখুন না, আমি একটা সাধারণ গরুর মতো না। আমি না দুধ দিতে পারি, না আছে আমার শরীরে কোনো মাংস। কেউ যে আমাকে দিয়ে হাল চাষ করাবে তাও সম্ভব না। আমার মালিক ছোটবেলা থেকেই আমাকে লালন পালন করে এসেছে, কিন্তু আমি তার জন্য কোনো কিছুই করতে পারিনি। ও আচ্ছা, এই কথা। তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মালিক খুব ভালো মানুষ। আমি চাই তুমি তোমার মালিকের সাথেই থাকো। আমিও এটাই চাই। আমার মালিককে আমি কখনোই ছেড়ে যেতে চাই না। সে সবসময় আমার দেখাশোনা করে এসেছে। তার গরিব সংসার, তারপরও সে আমাকে কখনো খাবারের কষ্ট দেয়নি। কিন্তু আর কতদিন তার উপর বোঝা হয়ে থাকবো আমি? আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। তাকে আর আমি কষ্ট কখনোই দিতে পারবো না।
ঠিক আছে, আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। এক্ষুনি আমি তোমার উপর জাদু দিয়ে আশীর্বাদ করছি। এরপর থেকে যতবার তুমি হাম্বা বলে ডাকবে, তোমার মুখ থেকে স্বর্ণমুদ্রা বের হবে। তোমার মালিকের আর কোনো কষ্টই থাকবে না। আপনি সত্যিই বলছেন পরি? তাহলে তো আমার আর মালিকের কোনো কষ্টই থাকবে না। আমি তাহলে আমার মালিকের কাছে ফিরে যেতে পারবো, আর সব সময় মালিকের কাছেই থাকতে পারবো। হ্যাঁ, আমি ঠিক বলেছি। এখন যাও, বাড়ি ফিরে যাও। তোমার মালিক তোমাকে না দেখলে কষ্ট পাবে। পরীর কথা শুনে সেই রোগা পাতলা গরুটা মানিকের খামারে আবারও ফিরে আসে। আরে কোথায় গিয়েছিলি রে তুই? তোর জন্য আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। এভাবে এদিক সেদিক যাস না, তোর মালিক এখনই ফিরে আসবে। তোকে না পেলে তো আমাকে অনেক কথা শুনতে হবে। বিকেল হলে মানিক ফিরে আসে। কি অবস্থা? গরুটা সারাদিন ভালো মতো খাবার খেয়েছিল তো? ঠিক তখনই গরু হাম্বা বলে ওঠে, হাম্বা। আর গরুর মুখ থেকে একটা স্বর্ণমুদ্রা বেরিয়ে আসে। এ কি করে হয়ে গেল? বউ, ও বউ, আরে দেখে যাও কি চমৎকার ঘটনা ঘটেছে। এখানে এত স্বর্ণমুদ্রা কি করে এলো? আমাদের বাড়িতে স্বর্ণমুদ্রা থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। গরু আবার হাম্বা বলে ডেকে ওঠে। হাম্বা, হাম্বা। দেখেছো দেখেছো দেখেছো, আমার এই গরুটা আবারও হাম্বা করে ডাকছে, আর তার মুখ দিয়ে স্বর্ণমুদ্রা পড়ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাই তো দেখছি। তবে আমার মনে হয় এতদিন পর আমাদের উপর সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছেন। তুমি এত কষ্ট করে এই রোগা গরুটার দেখাশোনা করেছো, আর এখন হয়তো এই জন্যই সৃষ্টিকর্তা এই গরুর মাধ্যমে আমাদের খুশি করেছেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই গরুটা এতদিন কষ্ট করে পেলে তাহলে আমি সার্থকই হয়েছি। গরু আবারও খুশিতে হাম্বা বলে ওঠে। হাম্বা, হাম্বা। হয়েছে হয়েছে, একদিনে এত স্বর্ণমুদ্রা দিয়ে আমরা কি করব? এবার থাম। তোকে অনেক ধন্যবাদ। আমি জানতাম তুই কখনোই আমার বোঝা হয়ে থাকবি না, বরং আজ তো তোর জন্যই আমি একসাথে এতগুলো স্বর্ণমুদ্রা পেলাম। এগুলো বিক্রি করে আমি পরিবারের খরচ চালাতে পারবো, আর আমি তোর মতো আরো অনেক গরু কিনে ফেলবো। তারপর আমি একটা বিশাল বড় গরুর খামার বানাবো। এতেই আমাদের সংসার সুন্দরভাবে চলে যাবে।